দেখতে দেখতে ঈদ তো চলেই গেল, কিন্তু ঈদের দিন কোরবানির মাংস এইভাবে রান্না করলে অতি সহজ এবং কোরবানির মাংসের যে একটা সুন্দর ঘ্রাণ আসে সেই ঘ্রাণটা পাবেন। তো ঈদের দিন কিন্তু আমি আমার ঘরে এইভাবে করেই মাংস রান্না করে থাকি। আর কোরবানিদের মাংসে যে একটা সুন্দর ঘ্রাণ এবং স্বাদ পাওয়া যায় সারা বছর রান্না করলে কিন্তু সেই মজা আর লাগে না। তো বন্ধুরা, চলো তোমাদের সাথে আমি কিভাবে কোরবানির মাংস রান্না করি শেয়ার করি। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে কোরবানির মাংস রান্না করে দেখাবো। আর কোরবানির মাংস এই যে এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি মাখার জন্য প্রথমে একটা কড়াইতে নিয়েছিলাম, তো পরবর্তীতে যেহেতু আমি এবার চেঞ্জ করে নিয়েছিলাম, তো মাখাটা আমি এখানেই করেছি। আর এখানে কিন্তু আমি তেল, চবড়ি, কলিজা, হাড় সব কিছু মিলিয়েই কিন্তু নিয়েছি। মানে মাংসর সাথে কোরবানির মাংস কিন্তু সব কিছু মিলিয়ে রান্না করা হয়। আমার মনে হয় সেই কারণে কোরবানির মাংসটা খেতে একটু অন্যরকম লাগে, মানে অন্যরকম স্বাদ লাগে। তো আমি কিন্তু এখানে প্রায় 2.5 থেকে 3 কেজির মতো মাংস নিয়েছি। এটা একটা বড় কড়াই ছিল, দেখে হয়তো বোঝা যায় না, কিন্তু এখানে আমি অনেকটাই মাংস নিয়েছি। তো এখন আমি এখানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা। আমি আমার ঘরে যেভাবে রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। এক একজন এক একভাবে রান্না করে। তো আমি শুনেছি কোরবানির মাংস নাকি ঈদের দিন যেভাবে রান্না করুক না কেন আলাদা একটা সুন্দর ঘ্রাণ এবং স্বাদ হয়। তো আসলেই সেটা। তো আমি কিন্তু এখানে কথা বলতে বলতে হলুদ, মরিচ এবং ধনে গুঁড়া, তার সাথে লবণ দিয়ে দিচ্ছি। আর এর সাথে কিন্তু আমি এখানে গরম মশলার ফাঁকিও ব্যবহার করব। আমি যেহেতু সবসময় গরম মশলার ফাঁকিটা ব্যবহার করি, মানে গুঁড়া করাটা ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমি আর আস্ত মশলা ব্যবহার করি না। তো এখানে আমি আন্দাজ অনুযায়ী কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে 1.5 টেবিল চামচের মতো আছে, যেহেতু মাংস অনেক, তো সেখানে আমি একটু পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আপনারা কম বেশি আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন। এখানে দিয়ে দিয়েছি আস্ত তেজপাতা, আর এখন দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা এই পর্যায়ে একটু কম দিয়েছি, কারণ কোরবানির মাংস এমনি কিন্তু তেল চবড়ি দিয়ে ভরা থাকে, সেক্ষেত্রে তেলের প্রয়োজনটা বেশি হয় না। অল্প তেলেই খুব সুন্দর রান্না করা যায়, আর বেশি তেলটা দেওয়ারও প্রয়োজন নেই। তো এবার হলো হাতের জাদু, মানে হাতে মাখা করে যদি রান্না করেন না এত ভালো লাগে। মানে আমার কাছে হাতে মাখা গরুর মাংসটা কিন্তু বেশ ভালো লাগে কষানোর চাইতে। তো আমি এটাকে এখন অনেকক্ষণ ধরে মাখা করে নেব, যাতে একদম মশলাগুলা মাংসের ভেতরে ঢুকে যায়। তো আমি ভালো করে এরকম হাত দিয়ে কষলে কষলে মাখা করে নিচ্ছি, যাতে মশলাগুলো একদম সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। তো এখানে কোরবানির গরু মাংস কিন্তু যত বেশি রান্না করবেন ততই মজা হয়। তো আমরা যেহেতু ঈদের পরে বেড়াতে যাই বা ঘরে থাকি না, তো সেই কারণে খুব বেশি রান্না করা হয় না, অল্পই রান্না করা হয়, কারণ আমরা ঈদের পরের দিনে বেড়াতে যাই। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কমই নেওয়া হয়েছে। আপনারা আপনাদের মাংস অনুপাতে ময় মশলাগুলো ব্যবহার করবেন। আমার কিন্তু মাংস মাখা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে, সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে দিয়েছি, যেহেতু এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম আর পানি ব্যবহার করব না। এখন যে পানিটুকু দিয়েছি জাস্ট এতটুকুই, বাদবাকি কোরবানি মাংস থেকেই কিন্তু পানি উঠে আসবে। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর ঢাকা দিয়ে রেখে দেব বলতে আমি কিন্তু অন্য একটা পাতিলে আমি ঢেলে তারপর আমি রান্না করতে বসাবো। তো আমি ঢালাটা আর দেখাইনি, যেহেতু কড়াইতে রান্না করলে একটু সময়টা বেশি লাগে, তো সেই কারণে আমি হাঁড়িতে নিয়েছি। তো হাঁড়িটা কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে কিন্তু বলক চলে আসছে। তো আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে দেব। তো আমি কিন্তু একটু পর পরে নাড়াচাড়া দেব, আর এর মধ্যে কিন্তু আর কোনো রকম পানি দেওয়া হবে না। এখান থেকেই অনেক পরিমাণ পানি চলে আসবে। আর কোরবানির মাংসতে কিন্তু এমনিতে অনেক পরিমাণ পানি ওঠে, তো আর কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই, শুধু নাড়াচাড়া দিয়ে দেব। আর এখানে কিন্তু এই যে সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো একটু পর পরে আমি নাড়াচাড়া দেব। তো এই পর্যায়ে হতে থাকুক। তো যতক্ষণ না পর্যন্ত মাংস সেদ্ধ হচ্ছে বা কষানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা আমি 10-15 মিনিট পর পর উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দেব, এবং মাংসগুলোকে কিন্তু মিক্স করে করে দেব। তো এই তো পুরোপুরি বলক চলে এসেছে। তো এভাবে করে কিন্তু আমি মাঝে মাঝেই নাড়াচাড়া দিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত না মাংস হয়ে যাচ্ছে। তো
তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। একটা লাইক শেয়ারের কারণে কিন্তু আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। যারা রান্না করতে জানে তাদের হয়তো এটা কোনো প্রয়োজন নেই দেখার, আর অনেকে আছে রান্না করতে জানে না, বা অনেক ব্যাচেলাররা আছে যারা রান্না করতে জানে না, তারা কিন্তু এটা দেখে হয়তো বা উপকৃত হতে পারে। আপনাদের একটা লাইক শেয়ারের কারণে কিন্তু তাদের কাছে পৌঁছে যেতে পারে। তো এই পর্যায়ে ভালো করে রান্নাটা হতে থাকুক এবং কষানো হতে থাকুক। আর চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি। এর কম রাখবো না, এর বেশিও রাখবো না, এরকম করেই কিন্তু এক আছে এই রান্নাটা করব। তা এখন আমি ঢাকা দেব আর নেড়ে দেবো। এভাবে করতে করতেই কিন্তু মাংসটা একদম রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, এ পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় শেষ হয়েই গেছে। আর এটা যেহেতু একটু ঝোল ঝোল আমি রাখবো, কিন্তু কোরবানির মাংস আরও শুকনো করা হয়, কিন্তু যেহেতু বারবারে জাল দেওয়া পড়ে সেক্ষেত্রে আমি মনে করি এরকম একটু ঝোল রাখাটা প্রয়োজন। খাবার খেতে গেলে একটু ঝোলের প্রয়োজন আছে, তাই আমি এরকম রেখে দিলাম। আর এখন এই পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব, দিয়ে তারপর কিছুক্ষণ চুলায় রেখেই কিন্তু আমি এটা নামিয়ে নেব। আর এটা কিন্তু এই ভাজার জিরা গুঁড়া দেওয়ার পর খুব বেশি সময় লাগবে না। আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। চুলা অফ করার পরেও আমি এখানে রেখে দেব 5-6 মিনিটের মতো, তারপরে কিন্তু এই তেলটা ভেসে উঠবে। তো রান্নাটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, কত লোভনীয়, কত সুন্দর একটা কালার হয়েছে। আর কুরবানির মাংস কিন্তু যেভাবে রান্না করেন না কেন, খেতে, দেখতে, ঘ্রাণ, স্বাদ সব কিছুই ভালো লাগে, একদম অসাধারণ হয়। তো আজকের এই রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। মাংসটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে কিন্তু তেলটা উপরে ভেসে উঠবে। আর এটার যে একটা সুন্দর ঘ্রাণ, এরকম ঘ্রাণ কিন্তু অন্য মাংস রান্না করলে পাওয়া যায় না। তো এই কোরবানি ঈদের মাংস কিন্তু আমার ঘরে কোরবানি ঈদের দিন এভাবে রান্না করেছি। আপনারা কীভাবে রান্না করেন জানি না, তবে আমার কাছে এভাবে রান্না করলে কোরবানি ঈদের মাংসটা বেশ ভালো লাগে। তো এই দেখুন 5 মিনিট পরে দেখুন উপরে তেল একদম ভেসে উঠেছে, আর কত সুন্দর দেখা যাচ্ছে, আর একটা লোভনীয় কালার এসেছে।